জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গন এখন নতুন এক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সংসদের সংরক্ষিত নারী আসন। সরকার ও বিরোধী দলের মধ্যে সংসদে কথার লড়াই চললেও এর বাইরেও নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা চলছে এই 50টি সংরক্ষিত আসনকে ঘিরে। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিরোধী শিবিরে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নতুন রাজনৈতিক শক্তি ন্যাশনাল সিটিজেন পার্টি সবাই এখন ব্যস্ত নারী আসনের হিসাব নিকাশে। নির্বাচন কমিশনের তথ্য মতে আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট 50টি আসনের মধ্যে প্রতি 6 জন সাধারণ সংসদ সদস্যদের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বরাদ্দ করা হবে। সেই হিসাব অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে একটি আসন। 2026 সালের সাধারণ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ ও জয়ের হার ছিল তুলনামূলকভাবে কম। ফলে এই সংরক্ষিত আসনগুলো এখন বহু নারী রাজনীতিক, তৃণমূলের লড়াকু কর্মী এবং দীর্ঘদিনের সংগঠকদের কাছে শেষ বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বাস্তবতা থেকেই এবারের মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ইতিমধ্যে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই 5 শতাধিক ফর্ম বিক্রি হওয়া থেকে বোঝা যায় আগ্রহ কতটা তুঙ্গে। আগামী রোববার পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনয়ন প্রত্যাশীরা আসছেন। বিশেষ করে যারা গত 15-16 বছর রাজনৈতিক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশাই বেশি। তবে বাস্তব চিত্র বলছে শুধু ত্যাগ বা আন্দোলনের ইতিহাসই নয়, মনোনয়ন পেতে হলে এখন প্রয়োজন শক্তিশালী যোগাযোগ ও রাজনৈতিক লবিং। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী, মহিলা দলের নেত্রী, এমনকি সাবেক ছাত্র দল থেকে উঠে আসা তরুণ নেত্রীরাও এই দৌড়ে রয়েছেন। অনেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত তৈরি করে শীর্ষ নেতাদের কাছে জমা দিচ্ছেন, আবার কেউ সরাসরি সাক্ষাৎ করে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এই প্রতিযোগিতার মাঝেই ক্ষোভ প্রকাশ পাচ্ছে তৃণমূল পর্যায় থেকে। ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা প্রশ্ন তুলেছেন, যেখানে আন্দোলনের সময় হাতে গোনা কয়েকজন মাঠে ছিলেন, সেখানে এখন শত শত আবেদন কিভাবে আসে? তার বক্তব্য, যারা দীর্ঘদিন রাজপথে থেকেছেন, জেল জুলুম সহ্য করেছেন, তাদের মূল্যায়ন হওয়া উচিত। দলীয় অভ্যন্তরে আলোচনা অনুযায়ী এবারের মনোনয়নে নবীন ও প্রবীণের সমন্বয় রাখার চেষ্টা করা হবে। অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি শিক্ষিত, তরুণ ও সক্রিয় নারীদের একটি বড় অংশ সুযোগ পেতে পারেন। বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত কয়েকজন পরিচিত মুখকেও বিবেচনায় আনা হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, রাশেদা বেগম, রেহেনা আক্তার, শামা আক্তার, হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবি সহ আরো অনেকেই। এছাড়া আলোচনায় আছেন কণ্ঠশিল্পী কনক চাপা এবং বেবি নাজনীন। পাশাপাশি সাবেক প্রভাবশালী নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ সহ রাজনৈতিক পরিবারের সদস্যরাও আলোচনায় রয়েছেন। তবে পুরো প্রক্রিয়াটিকে ঘিরে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, মনোনয়নের ভিত্তি কি হবে? অনেকের অভিযোগ, সুস্পষ্ট নীতিমালার অভাবে নারী নেত্রীদের প্রভাবশালী নেতা বা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরের নেত্রীদের জন্য এই প্রক্রিয়া আরো কঠিন হয়ে উঠছে।
রাজনৈতিক দলগুলোর নিজস্ব নারী সংগঠন থাকলেও মনোনয়ন প্রক্রিয়ায় তাদের কার্যকর ভূমিকা প্রায় নেই বললেই চলে। যারা সারা বছর মাঠের রাজনীতি সচল রাখেন তাদের মতামত বা সুপারিশের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকাটা একটি বড় দুর্বলতা হিসাবে দেখা হচ্ছে। এর ফলে তৃণমূলের কর্মীরা নীতি নির্ধারণ প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। বিশ্লেষকরা মনে করছেন, যদি সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ভিত্তি রাজনৈতিক যোগ্যতার বদলে ব্যক্তিগত আনুগত্য বা প্রভাব হয়ে দাঁড়ায়, তাহলে তার প্রভাব পড়বে সরাসরি সংসদের কার্যকারিতার উপর। তাই এই 50টি আসন শুধু সংখ্যার হিসাব নয়, এটি ভবিষ্যতের নারী নেতৃত্ব ও গণতান্ত্রিক প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলগুলো কতটা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে পারে, নাকি পুরনো প্রথার পুনরাবৃত্তি আবার সামনে আসে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।